প্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম ও ভার্বসের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ সহজ ও জটিল বিষয় সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি অবশ্যই উপকৃত হবে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চলো শুরু করা যাক। রুল 21। এখানে দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাক্যের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময়ই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তবে এখানে আরও স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে যে এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব 3 বসাতে হবে। যদি আমরা উদাহরণের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দ্য বুক ওয়াজ স্টিল, এখানে স্টিলের এখানে ব্রেকেট দেওয়া আছে, তো উত্তর হবে স্টোলেন, কারণ এর আগে এই যে ওয়াজ আছে টু বি ভার্ব ব্যবহার করা হয়েছে আর এটা প্যাসিভ হয়ে যাচ্ছে, এই কারণে এটা হবে উত্তর স্টোলেন। তারপরে দেখো রুল 22, এখানে এটা আসলে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়। ইফের স্ট্রাকচার, ইফের এখানে 3টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। ইফের আরও স্ট্রাকচার রয়েছে, আমরা সেদিকে যাব না। এখানে মূলত এই 3টি স্ট্রাকচার যেগুলো বহুল ব্যবহৃত, সেই 3টি স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো আজকে। তো ইফের প্রথম যে স্ট্রাকচারটা বা ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। মানে ইফের পরে যদি প্রথম ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরবর্তী ক্লোজটা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে দিয়ে দিতে হবে। এখন আমরা যদি উদাহরণের দিকে তাকাই, দেখো ইফ হি ওয়ার্কস হার্ড, এরপরে দেখো হি শাইন ইন লাইফ, এটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে শাইনের এখানে ব্রেকেট দেওয়া আছে, আমাদের বলা হচ্ছে যে এই শাইনের এখানে আসলে ভার্বের কোন ফর্মটা বসবে, এটাই পরীক্ষার ভিতরে থাকবে, এইভাবে পরীক্ষার ভিতরে থাকবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইফ হি ওয়ার্কস হার্ড, এটাকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে তুমি দেখবে হি সাবজেক্ট, তারপরে দেখো ওয়ার্কস ভার্ব 1, তারপরে এক্সটেনশন যা দেওয়া আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পরের অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1। এখানে দেখো শ্যাল উইলটা নাই, তাই আমাদের দিতে হবে, তাহলে কি উত্তরটা হবে উইল শাইন। তো এই হচ্ছে আমাদের রুল 22। এখানে দেখো ক্লোজ কি, ক্লোজ যদি বুঝতে না পারো তাহলে আমি সহজে বলে দিতে পারি বা বলে দিচ্ছি যে বাক্যের এমন একটা অংশ যে অংশে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন প্রথম অংশে দেখো হি ওয়ার্কস, এটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এবং পরেও দেখো আরেকটা ক্লোজ আছে হি উইল শাইন ইন লাইফ, এখানেও দেখো সাবজেক্ট প্লাস শাইন, এটা ফাইনাইট ভার্ব। তো এই যে কমার আগে একটা ক্লোজ এবং পরে একটা ক্লোজ, ঠিক আছে, মানে বাক্যের এমন একটি অংশ যে অংশে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে ক্লোজ। তো এরপরে আমরা রুল 23-তে যাই। এখানে দেখো ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। এখন তোমার মনে স্বভাবত প্রশ্ন আসতেছে, এই যে একটা স্ট্রাকচার আপনি বললেন যে ই প্লাস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্ডিশনাল, এখন পাস্ট কন্ডিশনাল জিনিসটা কি? পাস্ট কন্ডিশনাল হচ্ছে এখানে ব্রেকেটের ভিতরে সুন্দর করে দেওয়া আছে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে তুমি যে কোনো একটা দিতে পারো, উডও দিতে পারো, মাইডও দিতে পারো, কুড দিতে পারো, তারপর ভার্ব 1 বসাই দিবা, তাহলে তোমার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখবো যে একটা উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। ইফ হি কেম, এখানে যদি তুমি বিশ্লেষণ করো দেখবে যে সাবজেক্ট প্লাস ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরের অংশটা কি? পাস্ট কন্ডিশনাল করতে হবে। পাস্ট কন্ডিশনাল করতে গেলে আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো, যেমন ধরো সাবজেক্ট প্লাস উড অথবা মাইড অথবা কুড, তারপর ভার্ব 1, এখানে উড মাইড কুড নাই, সেজন্য আমাদের দিতে হবে, তাহলে উড গো। এখন এই জায়গাটাতে আমি গ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে কোশ্চেন আসবে পরীক্ষার ভিতরে। এই কেইমের জায়গায় কাম দিয়ে ব্রেকেট দিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে উত্তরটা হবে এখানে যদি গ্যাপটা দেয়, এই মানে কামের জায়গাতে যদি গ্যাপটা দেয় তাহলে উত্তরটা কিন্তু কেইম হবে, এই জায়গাটাতে যদি গ্যাপ দেয়। তো তারপরে এখন রুল 24-এ আমরা যদি যাই, এখানে দেখো ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। মানে প্রথম যেটা আমরা ইফের স্ট্রাকচার দেখলাম সেটা হলো ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টা সেকেন্ড কন্ডিশনাল, আর এই তৃতীয়টা যেটা আমরা এখন পড়তেছি সেটা হলো থার্ড কন্ডিশনাল।
তো আমরা উদাহরণের দিকে যদি তাকাই দেখো তাহলে দেখতে পাবে যে ইফ আই হ্যাড সিন হিম আই টেল হিম দ্য ম্যাটার। এখানে দেখো প্রথম অংশে কমার পূর্বে যে অংশটা আছে সেটার ভিতরে দেখো যেখানে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড প্লাস ভার্ব 3, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো পরের অংশটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল করতে গেলে আমাদের রিকোয়ারমেন্ট কি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ প্লাস ভার্ব 3 বসবে। এখানে তো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইড হ্যাভ নাই, তাহলে আমাদের উড হ্যাভ দিয়ে দিলাম, অথবা কুড হ্যাভ, মাইড হ্যাভ যে কোনো একটা বসালেই চলবে। উড হ্যাভ দিলাম, দেওয়ার পরে এইখানে টেলের ভার্ব 3 বসাই দিলাম, টোল্ড। তাহলে উড হ্যাভ টোল্ড, আনসারটা হচ্ছে উড হ্যাভ টোল্ড। এখন রুল 25-এ যদি আমরা যাই, এখানে দেখবা যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। এরকম অনেক স্ট্রাকচার তুমি ফিল ইন দ্য গ্যাপসে পাবে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি শুরুতেই থাকে, কোনো সেন্টেন্সের শুরুতেই যদি এরকম একটা স্ট্রাকচার দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, যেমন উদাহরণের দিকে যদি তাকাই আমরা দেখতে পারবো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্রথম অংশে আছে, হ্যাড আই বিন এ কিং। তাহলে তার পরের অংশটা আমাদের কি হবে? এখানে দেখো হেল্পের ভিতরে একটা গ্যাপ দিয়ে দিয়েছে, যে হেল্পের জায়গাতে কি বসবে। তাহলে আমাদের পরের অংশটাও এটা আমাদের এই যে এর আগে আমরা পড়লাম পারফেক্ট কন্ডিশনাল, সেই পারফেক্ট কন্ডিশনাল হবে। যেমন ধরো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইড হ্যাভ প্লাস ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে উড হ্যাভ হেল্পড বসবে। মানে আমরা এই 24 নাম্বার রুলের মতোই এটা ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল, সেটার মতোই এখানে পরের অংশটা পারফেক্ট কন্ডিশনাল হবে এখানে। তাহলে আমরা হ্যাড আই বিন এ কিং, তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য পোর। এবার দেখো রুল 26-এ যদি আমরা যাই, দুটি ক্লোজের মধ্যে যে কোনোটি যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, তাহলে অপরটি সাবজেক্টের পরে মাইট, কুড অথবা উড বসবে, তারপর ব্রেকেটের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি তুমি স্ট্রাকচারটা এরকম দেখো, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, এরকম যদি প্রথম অংশে দেখো, যেমন উদাহরণে দেখে ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে পরের অংশে অবশ্যই উড অথবা সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট বসানোর পর ভার্ব 1 বসাই দিবা, তাহলেই চলবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবা, তাহলেই চলবে। যেমন এখানে ইফ আই ওয়ার এ বার্ড দেওয়া আছে, পরের অংশে গ্যাপ আছে ফ্লাইয়ের এখানে, তাহলে ফ্লাইয়ের আগে উড অথবা মাইট অথবা কুড বসিয়ে দিলাম, তারপরে ভার্ব 1 বসাই দিলাম, উড ফ্লাই। এরপরে দেখো রুল 27, কোনো সেন্টেন্সের ভার্বের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এটা তোমরা এর আগেও দেখেছ, তো আমরা আরেকবার একটু দেখে নিই। দ্য কালার অফ হিজ আইস, এখানে দা দিয়ে নির্দিষ্ট করে বলা হয়েছে যে তার চোখ দুটোর, আইস প্লুরাল, বা চোখগুলোর বা চোখ দুটোর এই কালারটা কি, তাহলে এখানে ইজ বসবে। মানে এখানে সাবজেক্টটা কিন্তু এখানে দ্য কালার অফ হিজ আইজ, এই পর্যন্ত আইস পর্যন্ত সাবজেক্ট ধরাটা কিন্তু মূল বিষয়। অনেক বড় হতে পারে সাবজেক্ট, এই যে দ্য কালার অফ হিজ আইজ এই সম্পূর্ণটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে তার চোখের রং, তাহলে এই চোখের রঙের কথা বলছে, নির্দিষ্ট করে বলা হয়েছে, বা চোখ দুটোর রং বা চোখগুলোর রং, তাহলে এই কালারটাকে বোঝাইতেছে, একটা নির্দিষ্ট করে জিনিস বোঝাচ্ছে, এই কারণে এখানে ইজ বসছে। এখানে যদি পরের আরেকটা উদাহরণ দেখি, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এখানে প্লেয়ার্স ইন দ্য ফিল্ড মানে মাঠের ভিতরে যে খেলোয়াড়রা আছে তাদেরকে বোঝাইতেছে, তাহলে একজনকে না বহুজনকে বোঝাইতেছে বা একের অধিক জনকে বোঝাচ্ছে, এই কারণে এখানে কিন্তু আর বসছে। মানে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এই সম্পূর্ণটুকু হচ্ছে সাবজেক্ট। মানে সাবজেক্ট তোমাকে বুঝতে হবে যে এটা সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টটা ধরতে পারলে তাহলে তোমার রাইট ফর্ম ভার্বসে কোনো সমস্যা থাকবে না, এখানে আর বসবে। রুল 28-এ যদি যাই তাহলে দেখতে পাবে যে একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ধরো উদাহরণ দেওয়া আছে 50 মাইলস, এখানে বি দেওয়া আছে, এখানে তোমাকে বসাইতে বলতেছে যে আমি যার ওয়াজ আর কোনটা বসবে, এ লং ওয়ে। এই যে 50 মাইলস দেখেই তোমার মনে হতে পারে যে এটা তো প্লুরাল, 50 মাইলস 50 মাইলস, কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বকে বোঝায়, যে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, এই ক্ষেত্রে আর বসানো যাবে না। 50 মাইলস
এ লং ওয়ে বলা হচ্ছে যে 50 মাইল, এটা একটা দীর্ঘ পথ। তো এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে ইজ বসবে। এবার দেখো কোনো সেন্টেন্স যদি দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব বসবে। এটা খুবই সহজ। যেমন ধরো এখানে দেয়ার, এখানে বি দেওয়া আছে, এখানে তোমাকে বসাতে বলছে যে এখানে এম ইজ আর ওয়াজ আর কোনটা বসবে তুমি লিখে দাও। তো এই ক্ষেত্রে দেয়ারের পরে তুমি যে ভার্বটা বসাবে এটা নির্ভর করতেছে এরপরে কি লেখা আছে, এরপরে কি লেখা, যেমন হাই স্কুল, একটা হাই স্কুলকে বোঝাচ্ছে, এই কারণে ইজ বসছে। আবার তুমি যদি দেখো নিচের উদাহরণ দেয়ার বি 2 হাই স্কুল, এখানে 2টা স্কুলকে বোঝাইতেছে, এখানে আর বসছে। তার মানে কি দেয়ার দ্বারা শুরু হলে তারপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, এবং তারপরে যদি তুমি দেখতে পাও যে প্লুরাল নাম্বার আছে তাহলে এখানে প্লুরাল ভার্ব বসাতে হবে। এরপরে দেখো রুল 30-তে আমরা দেখি কি আছে। এখন বলছে কি ভালোভাবে বোঝার চেষ্টা করো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে পজিটিভ ভার্বের কাজ করে তাহলে ব্রেকেটেড ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। এখন পজিটিভ ভার্ব কি, তোমার মনে কনফিউশন, তাহলে তুমি যদি পজিটিভ ভার্ব বুঝতে চাও তাহলে সহজভাবে এতটুকু জানলে আপাতত চলবে। মানে যে ভার্ব দিয়ে বোঝানো হয় সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কাজটি করানো হচ্ছে বা করাচ্ছে, এরকম বোঝায়, তাহলে তাকে পজিটিভ ভার্ব বলা হয়। আসলে এই ধরনের বাক্যগুলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এছাড়াও আরও স্ট্রাকচার আছে, আমরা এর সাধারণত এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় বেশি, তবে আমরা অন্যান্য যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের দিকে এখন যাব না। এখানে যে স্ট্রাকচারটা আছে যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, গেট, গট এগুলো যদি পজিটিভ ভার্ব থাকে তাহলে ব্রেকেটেড ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আই গট, যেমন উদাহরণ দেখো, আই গট দ্য ওয়ার্ক, এখানে ডোয়ের জায়গাতে একটা গ্যাপ দিয়ে দিয়েছে বাই হিম, এখানে ডান হবে। অথবা নিচে একটা উদাহরণ দেখো, আই হ্যাড মাই রাইস কোক, এখানে কোকের জায়গাতে তোমাকে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দিচ্ছে, এখানে কোকড হবে। আসলে এই ধরনের বাক্যগুলোতে যে কাজটা মানে একটা কাজ অলরেডি করা অবস্থায় থাকবে বা একজন করে রাখবে এরকম জিনিস বুঝাবে। যে আই গট দ্য ওয়ার্ক ডান, আই হ্যাড মাই রাইস কোকড, মানে আমি আমার ভাতটা রান্না করা অবস্থায় পেয়েছি বা আমি আমার কাজটি করা অবস্থায় পেয়েছি, মানে একটা কাজ অলরেডি করা হয়ে গেছে বা আরেকজন করে দিয়েছে এরকম জিনিস বোঝাবে এই পজিটিভ ভার্বটা দ্বারা বা এই স্ট্রাকচারটা দ্বারা। এখন রুল 31, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে সাবজেক্ট, যদি সাবজেক্ট থাকে তারপরে শুড অথবা মাইট বসে এবং তারপর ভার্বের বেস ফর্ম বসে। এটা একটা স্ট্রাকচার যে তুমি লেস্ট যদি থাকে কোনো বাক্যে, লেস্টের পরে সাবজেক্ট যদি থাকে এবং তারপরে শুড অথবা মাইট বসবে, তারপর ভার্ব ওয়ান বসবে। এটা একটা স্ট্রাকচার, এটা তোমাকে মনে রাখতে হবে যে যদি লেস্ট থাকে কোনো বাক্যে তারপর সাবজেক্ট বসানো থাকে, তারপরে শুড অথবা মাইট যে কোনো একটা দিবে, দেওয়ার পর তুমি ভার্ব ওয়ান বসায় দিবে, তাহলে তোমারটা হয়ে যাবে। যেমন হি র্যান ফাস্ট, লেস্ট, হি মিস দ্য ট্রেন, এখানে হি শুড মিস দ্য ট্রেন, এরকম হবে। আমাদের লাস্ট রুল, হোয়াইলের ঠিক পরেই ব্রেকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হয়। হোয়াইলের ঠিক পরেই, কথা বোঝার চেষ্টা করো, হোয়াইলের ঠিক পরেই ব্রেকেটের মধ্যে যে ভার্ব থাকে বা ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট থাকলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা যদি দেখি হোয়াইল ওয়াকের জায়গাতে এখানে গ্যাপ দিছে, ইন দ্য গার্ডেন এ স্ন্যাক বিট হিম, হোয়াইলের ঠিক পরে আছে ভার্বটা, এই কারণে এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছে। কিন্তু পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, হোয়াইল হি ওয়াকের এখানে গ্যাপ আছে, তো এখানে কি বসবে, তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এখানে উত্তর হবে ওয়াজ ওয়াকিং। এই ছিল আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এই 32টা রুল ভালোভাবে বুঝতে পারলে এবং প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না, এবং 100% কমন পড়বে ইনশাল্লাহ।